আজকের সভার আমাদের মাননীয় বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সপ্তমের সম্মানিত বিচারক বিভাগের ভূমিকা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের মাননীয় জেলা ও দায়রা জজ, মাননীয় মহানগর দায়রা জজ, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অন্যান্য পদমর্যাদার বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম। বর্তমান বাস্তবতায় আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ও প্রতিবন্ধকতা শীর্ষক আলোচনা ভীষণ রকম প্রাসঙ্গিক। আইনের শাসন একটি সুপরিচিত শব্দ। বিখ্যাত জুরিস্ট লিন্ডসে হেইস আইনের শাসনের চমৎকার একটি সংজ্ঞা প্রদান করেছেন। তার ভাষায়, আইনের শাসন হলো সেই নীতি যা নিশ্চিত করে যে রাষ্ট্রের সকল কর্মকাণ্ড আইন দ্বারা পরিচালিত হবে এবং নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষিত হবে। সাধারণভাবে আইনের শাসন রাষ্ট্র পরিচালনার একটি বিশেষ নীতি, যে নীতি অনুযায়ী আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান এবং সেখানে স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগের সুযোগ নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে বিচার বিভাগ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার দায়িত্ব হলো আইনের শাসন নিশ্চিত করা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের বিচার বিভাগ আইনের শাসন নিশ্চিত করতে পেরেছে কিনা। মোটামুটিভাবে এই প্রশ্নের একটা সরল উত্তর দেওয়া সম্ভব, তবে প্রশ্নটির ব্যাখ্যা ভিত্তিক উত্তর প্রদান করা যৌক্তিক হবে। আপনারা জানেন, বাংলাদেশি বিচার ব্যবস্থায় 2 ধরনের আদালত রয়েছে, একটি জেলা জজ আদালত বা নিম্ন আদালত এবং অপরটি সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালত। একটি ন্যায় ভিত্তিক বিচার আদালতের কাজ হলো নিরপেক্ষভাবে ও দ্রুততার সাথে মামলা অর্থাৎ বিরোধের মীমাংসা নিশ্চিত করে জনগণ, সমাজ ও রাষ্ট্রকে সুরক্ষা প্রদান করা। আমাদের সুপ্রিম কোর্ট ও জেলা জজ আদালত সমূহ যৌক্তিক সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার প্রধান কারণ মামলার সংখ্যার তুলনায় বিচারকের সংখ্যার অপ্রতুলতা। সারা দেশে জেলা আদালতে 42 লাখের অধিক মামলা বিচারাধীন রয়েছে, যা বিচারের জন্য রয়েছে মাত্র 2000 বিচারক। মামলার সংখ্যার অনুপাতে বিচারকের পদ সৃজন মামলার ব্যাকলগ কমিয়ে আনার একমাত্র সমাধান, অথচ বিচারকের পদ বৃদ্ধি বা বিচারকের পদ সৃজনের ক্ষমতা বিচার বিভাগের হাতে নেই, এ ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত। তাছাড়া দ্রুততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের অবকাঠামোগত উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ শর্ত। স্থান সংকুলন না হওয়ায় অনেক বিচারককে এজলাস শেয়ার করে বিচার কার্য পরিচালনা করতে হয়, যার দরুন বিচারিক কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয় না। তবে বিচার বিভাগ চাইলেই প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বা স্থাপন করতে পারেন না, কারণ আদালতের অবকাঠামোগত উন্নয়ন বা স্থাপন পরিকল্পনা গ্রহণের ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত। অন্যদিকে বিগত বছরগুলোতে রাজনৈতিক মামলা নামে খ্যাত এক ধরনের বিশেষ মামলা আবির্ভূত হয়েছে, যে মামলাসমূহ বিচারের ক্ষেত্রে অনেক আদালত নিরপেক্ষতা দেখাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এছাড়া সরকার বা সরকারে থাকা বিচার বিভাগের নিয়ন্ত্রণকারী নির্বাহীর ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট মামলাসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে বিচার বিভাগ নিরপেক্ষভাবে কাজ করতে চরম বাধার সম্মুখীন হয়েছে, যার প্রধান কারণ বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক পরাধীনতা। জেলা আদালতের বিচারকদের বদলি, নিয়োগ, পদায়ন ও শৃঙ্খলা বিধান বহুলাংশে নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত। বিগত সময়ে বিচার বিভাগে একটি বিশেষ জেলার কর্মচারী নিয়োগ প্রাপ্তির আধিক্য তার প্রকৃত উদাহরণ। বিচার বিভাগের সক্ষমতাকে পরিপূর্ণভাবে কাজ করতে হলে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোটা দাগে আইন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয় মোট বাজেটের 0.3 থেকে 0.4%, যা মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মোট বরাদ্দের চেয়ে কম, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পত্রিকার খবর অনুযায়ী বিগত সময়ে একটি ফ্লাইওভারের 1 কিলোমিটার বাড়তি কাজের জন্য বর্ধিত ব্যয় অনুমোদন করা হয়েছিল 430 কোটি টাকা, যা বিচার বিভাগের সারা বছরের উন্নয়ন কাজের বরাদ্দের চেয়ে বেশি। সুপ্রিম কোর্ট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি সংবিধানের অভিভাবক হিসেবেও কাজ করে।
রাষ্ট্রের কোনো আইন বা সিদ্ধান্ত সংবিধান বিরোধী কিনা সে বিষয়ে ব্যাখ্যা প্রদানের ক্ষমতা শুধুমাত্র সুপ্রিম কোর্টের রয়েছে। তবে এই প্রতিষ্ঠানটি কখনো স্বমহিমায় উদ্ভাসিত হতে পারে। বিচার বিভাগের লিমিটেশন, বিচার বিভাগের ফেলিওর, বিচার বিভাগ কেন দায়িত্ব পালন করতে পারছে না, কি করা উচিত, এসব ব্যাপারে একটা সেলফ এক্সপ্লেইন সবাইকাত একটা কিউনোট পেপার উনি হাজির করছেন, তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে। সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় এই আজকের যে কনসেপ্টটা সেমিনারের, এটা অনেক ব্যাপক এবং অনেক ডেপথ এটার আছে। আমরা এমন এক সময় এই সেমিনার আয়োজন করছি যখন বাংলাদেশে 5ই আগস্ট বিশ্বের অনন্য একটি বিপ্লবের পরও এখন একটা টার্মোলিক এবং ট্রানজিশনাল পিরিয়ড আমরা অতিক্রম করছি। সেজন্য আমরা আজকে দেশের কিন্তু উন্নয়ন দ্বারা সাম্প্রতিককালে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তনের পরেও কিন্তু আমলাতান্ত্রিক যে মনোভাব, বিশেষ করে সচিবালয়ের, সেটা কিন্তু এখনো পরিবর্তন হয়নি। যাই হোক, আমি ম্যাডামের দুইটা তিনটা পয়েন্ট শেষ করে দিচ্ছি। উনি কিন্তু স্বীকার করেছেন ব্যর্থতার কথা, সেই ব্যর্থতার কথা, নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ। আর আপনারা জানেন গত দুঃসময় বিচার বিভাগের যে অবৈধ হস্তক্ষেপ, অনৈতিক হস্তক্ষেপ, রাজনৈতিক প্রশাসনিক হস্তক্ষেপ, মন্ত্রণালয়ের হস্তক্ষেপ, মন্ত্রীদের হস্তক্ষেপ, সে সম্পর্কে তিনি ক্লিয়ার একটা বক্তব্য দিয়েছেন। এর জন্য তাকে ধন্যবাদ। এটার শুনে সাধারণত সবাই সাহস করে দেন, এখনও দেয় কিনা আমি জানি না, তবে উনি দিয়েছেন, সেজন্য ওনাকে আমি প্রেস ক্লাব এবং চট্টগ্রামের সাংবাদিক সমাজের পক্ষ থেকে অভিনন্দন। আরেকটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে যে উনি কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ জেলাকে প্রাধান্য দিয়েছেন। এই যে অন্যায় অবিচার দীর্ঘদিন ধরে, যেহেতু উনি পাঠ করবেন, আমি ওনার থেকে আরও অনেক কিছু বলতে পারতাম, আমি বলতে চাই না। উনি নিজে পাঠ করে ফেলেছেন, আপনারা শুনেছেন এবং গভীরভাবে পর্যালোচনা করে দেখবেন। অত্যন্ত চমৎকারভাবে কথাগুলো 4 পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে উনি বলেছেন যে অবক্ষয় বিচার, আপনাদের বিচার বিভাগে যারা দায়িত্ব আছেন তাদের ব্যর্থতার কথা লিখেছেন, সরকারের অন্যায়ের কথা লিখেছেন। তাহলে তো সে তো কাজ করতে পারবে না। আর এই জন্যই দরকার নিজস্ব ব্যবস্থাপনা। আর সেই জন্য আমাদের সংবিধানের 116 ক অনুচ্ছেদে বিচার কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিগণ ও ম্যাজিস্ট্রেটগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে। এটা বলা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমাদের বিচার বিভাগের পৃথক কোনো সচিবালয় গঠন হয় নাই। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমি সর্বমহলের কাছে প্রার্থনা করব যে আমরা এই বিষয়ে একটা আপনাদের সমর্থন কামনা করছি। আমরা সবাই একমত হয়ে আমরা যেন পৃথক সচিবালয় গঠনের উদ্যোগ গ্রহণ করার জন্য যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলি যেন আমরা দূরীভূত করে পৃথক সচিবালয় গঠনের যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি যে উদ্যোগ গ্রহণ, যে উদ্যোগটা সাফল্যমণ্ডিত হয়। নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7 ও সহসভাপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন জনাব ফেরদৌস আরা, জেলা জজ পর্যায়ের সম্মানিত বিচারক বৃন্দ, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিভিন্ন পর্যায়ে কর্মরত আমার সহকর্মী বিচারক ম্যাজিস্ট্রেট বৃন্দ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বিজ্ঞ সাধারণ সম্পাদক সহ সকল সম্মানিত প্রতিনিধি, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, বিজ্ঞ গভর্নমেন্ট লিডার, বিজ্ঞ মহানগর পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উপস্থিত সকল বিজ্ঞ আইনজীবীগণ, বিভিন্ন মিডিয়ার সম্মানিত সদস্যগণ ও উপস্থিত প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং শুভ সন্ধ্যা। বক্তব্যের শুরুতেই আমি জুলাই আগস্টের বিপ্লবীদের স্মরণ করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক তাদেরকে যেন বেহেশত দান করে। আর আমার প্রিয় সহকর্মী ফেরদৌস আরাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি অত্যন্ত সুন্দর একটি ধারণাপত্র উপস্থাপন করেছেন, যেটা সবার দ্বারা প্রশংসিত হয়েছে। আমি কোনো একাডেমিক ডিসকাশনে যেতে চাই না, কিছু সত্যকে মেনে নিতে চাই এবং কিছু আশার সঞ্চার করতে চাই। যখন বর্তমান প্রধান বিচারপতি
বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদ দায়িত্ব গ্রহণ করলেন এবং 21শে আগস্ট তিনি ওনার অভিভাষণে বিচার বিভাগের সংস্কারের জন্য যে রোডম্যাপ ঘোষণা করলেন, তারপর থেকে পরিস্থিতি দিনকে দিন বদলাতে লাগলো। এটা তো অস্বীকার করা যাবে না। 17 বছরের যে ব্যর্থতা সেটা দূর করার জন্য, সেটা মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু বসে নাই। ডক্টর আসিফ নজরুল মহোদয়, উনাকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই ক্রান্তিকালে উনিও বিশেষ ভূমিকা রেখেছেন। আর আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রোডম্যাপ ঘোষণা করে ক্ষান্ত দিলেন না, এটা জনমানুষের সম্মুখে এটা তুলে ধরার জন্য উনি দেশের এই প্রান্ত থেকে সেই প্রান্তে নিজে যাওয়া শুরু করলেন এবং সর্বপ্রথম উনি চট্টগ্রামে আসলেন। চট্টগ্রামে উনি ওনার স্বপ্নের কথা আমাদেরকে জানালেন। এরপরে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, খুলনা এবং সর্বশেষ বরিশালে উনি কয়েকদিনের মধ্যেই যাবেন। তো সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নাই, আমরা হতাশ হতে পারি না, বরং হতাশার ভিতর থেকে এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে বিচার বিভাগের যে ভূমিকা জাতি যেটা প্রত্যাশা করে সেটা যেন আমরা জনমানুষের জন্য করতে পারি, আমরা যেন সেই ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেই চেষ্টা করতে হবে। আর আপনারা জানেন এখানে যারা অ্যাডভোকেট সাহেবরা আছেন, আমরা যারা চিটাগংয়ে বিচারক হিসেবে আমাদের দায়িত্ব পালন করতেছি, শত সমস্যার মধ্যে আছি। কোনো কোর্টে ফেরেশতাদার আছে, পেশকার নাই, পেশকার আছে তো পিয়ন নাই, আর সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্টে তো স্টেনোগ্রাফারই নাই। তাহলে বিচার বিভাগের কী অবস্থা? আমরা তো একটা ডাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। তো এই অবস্থায় আমাদের পক্ষে কি কাঙ্ক্ষিত পারফরমেন্স দেখানো সম্ভব? কোনো অবস্থাতে না। তারপরও আপনারা যে প্রতিদিন কোর্টে আসেন, আমরা কি কখনো বলেছি যে আমাদের এই নাই, ওইটা নাই, সেটা নাই, আপনাদের মামলা শুনবো না? বলেছি কি কখনো? এখন কথা বলতে হবে কিন্তু। আমরা কিন্তু বলি না। আমার কলিগ ব্রাদার সিস্টার, আমরা শত ড্রব্যাক থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিচারপ্রার্থী মানুষদেরকে তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য যেটা করা দরকার সেটা কিন্তু চোখ মুখ বন্ধ করে কিন্তু করে যাচ্ছি, এতে কোনো সন্দেহ নাই। আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে এই শত সমস্যা থাকা সত্ত্বেও এই 2025 সালে চিটাগংয়ে আমরা ইনশাআল্লাহ মামলা ফাইলিংয়ের থেকে ডিসপোজাল বেশি করব। এটা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমি কমিটমেন্ট দিয়েছি এবং আমি সেইভাবে কাজ করা শুরু করেছি। আমার কলিগ ব্রাদার সিস্টার যারা আছেন তারাও আমাকে আশ্বস্ত করেছেন যে স্যার, আমরা এই বছর 2025 সালে মামলা মোকদ্দমা নিষ্পত্তির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করব ইনশাআল্লাহ। তো সুতরাং বিচার বিভাগের স্বাধীনতা আমাদের যেরকম দরকার আছে, সেই সাথে সাথে বিচারক হিসেবে আমাদের বিচার প্রার্থী মানুষের জন্য যে ভূমিকা রাখা দরকার আমরা সেটাও পালন করব। আর বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে জিনিসগুলি দরকার সেগুলি কিন্তু আমরা কিছু করতে পারবো না। আমাদের এই বক্তব্য এর আগেও আমাদের কর্তৃপক্ষের নিকট পৌঁছেছে। আমার ধারণা মিডিয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানের যে প্রস্তাবনা, যে বিষয়গুলি উঠে আসছে সেগুলিও যাবে এবং ওনারা এগুলি অত্যন্ত সদয়ভাবে বিবেচনা করবেন। বিজ্ঞ বিচারক বৃন্দ, আমার অগ্রজন আইনজীবী ভাই বোন, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সুযোগ নেই, নামাজের সময় হয়ে গেছে।